হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লেন নাম্বার 19। আজকের ভিডিওটায় আমরা আলোচনা করব ইন্টেলের 11 জেন সিপিইউগুলোর কিছু লিক, বেঞ্চমার্ক এবং পারফরমেন্সের ব্যাপারে। এছাড়া এনভিডিয়া তার 3050 Ti লঞ্চ করতে যাচ্ছে। ইভেন ভবিষ্যতে আমরা 3050 Ti দেখতে পাবো, মানে বাজেট গেমারদের জন্য সুখবর। 50 সিরিজের যেমনি সবাই জানো 1050, 1650, সেমনি 3050, আর এবারে এটা GTX না, উইথ RTX 3050 আসতে চলেছে উইথ 4GB VRAM ভ্যারিয়েন্ট। সো তুমি যদি ফিউচারে 11 জেনের সিপিইউ এর মধ্যে আপগ্রেড করবে ভেবে থাকো নিজের সিস্টেমকে, বা এনভিডিয়ার 3050 Ti এর জন্য ওয়েট করাতে তোমার উচিত হবে, এই সব কিছু ভাবছো, তাহলে এই ভিডিওটা এন্ড অব্দি অবশ্যই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। প্রথমেই বলে রাখি, ইন্টেলের 11 জেন সিপিইউগুলোর ব্যাপারে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, কী কী নিউ ফিচার্স দেখা যাবে 11 জেনের সিপিইউগুলোতে। সো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা চেক আউট করে নিতে পারো যদি দেখা না হয়ে থাকে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমরা 11 জেন সিপিইউ এর পারফরমেন্স এবং বেঞ্চমার্কের উপর একটা রিভিউ করব। একজন রিভিউয়ার তার ওয়েবসাইটে সেটা অলরেডি পাবলিশ করেছে, তো সে থেকে যেই ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। যারা ইন্ডিয়ান পিসি এনথুসিয়াস্টিক বা টেক স্যাভি, তারা মোটামুটি আনন্টেক এই ওয়েবসাইটটার ব্যাপারে জানো। এখানে নতুন নতুন হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট হলে জিপিইউ বা সিপিইউ এএমডির থেকে বলো বা ইন্টেলের থেকে, সেগুলোর ব্যাপারে আলোচনা হয় এবং সেগুলোর ফিচার্স, বেঞ্চমার্কিং, এছাড়া ওভারক্লক করে কতটা এক্সট্র্যাক্ট করা যাচ্ছে ফিচার্স, সেগুলো সব কিছু ডিটেলসে এখানে আলোচনা হয়। আর মোটামুটি এই ওয়েবসাইটটা থেকে যা ইনফরমেশান পাওয়া যায় সেগুলো মোটামুটি 95% অ্যাভারেজ মিলে যায়। বাকি 5% তোমার টেস্ট বেঞ্চ আদার কন্ডিশনের উপর নির্ভর করে। 5% অ্যাপ্রক্সিমেটলি এদিক ওদিক হতেই পারে। 11900K আর 11700K দুটোই, মানে 11 জেনারেশন i7 আর i9 দুটোই 8 কোর আর 16 থ্রেডের সিপিইউ। আর এটা সাইপ্রাসকোপ বা সানিপ্রোপ আর্কিটেকচারের উপর বেস করে তৈরি, যেটা রকেট লেক নামেও পরিচিত। স্টিল 14 ন্যানোমিটারের উপর এই সিপিইউটা বেসিক্যালি মার্চের এন্ডের দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, বা স্টিল কিছু কিছু জায়গায় দোকানদাররা এটাকে বেচতে শুরু করে দিয়েছে। সেমনি কোথাও থেকে এই ভদ্রলোক কিনেছেন এবং কিনে টেস্ট করে তার রিভিউ করেছেন। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে রাখি, অন স্ক্রিন আমি ডাটাটা শো করছি, তোমরা দেখে নিও। কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা পজ করেও দেখে নিতে পারো। ইন দ্য মিন টাইম আমি মুখে মুখে ডিসক্রাইব করে দিচ্ছি। 11 জেনারেশন i7 আর i9 দুটোই 8 কোর 16 থ্রেডের সিপিইউ। ইভেন এদের মধ্যে যে বেস ক্লক আর বুস্ট ক্লকের মধ্যেও খুব বেশি তফাৎ নেই, 200 থেকে 300 মেগাহার্টজের তফাৎ আছে। তো মোটামুটি দুটো প্রায় একই রকম পারফরমেন্স করছে। বাট ইন্টেলের যে মার্কেটিং পলিসি ছিল, আমরা যেটা ইন্টেলের থেকে এক্সপেক্ট করছিলাম, হয়তো মেবি এটা রাইজেনের 5000 সিরিজকে বিট করে দেবে। বাট এক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে পাওয়ার কনজামশন বলো বা হিট আউটপুট বলো বা গেমিং বেঞ্চমার্ক, কোনো দিক থেকেই এটা রাইজেনের 5000 সিরিজের প্রসেসরগুলোকে বিট করতে পারছে না। বাট স্টিল ইট ইজ অন বেটা ফেজ। এরপরে আরও ড্রাইভার আপডেট আসবে, তারপরে সিনারিও অন্যও হতে পারে আমার ধারণা। বাট স্টিল এখন যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটার উপরেই ডিসকাস করব। আমরা ফার্স্টে যে বিষয়টা আলোচনা করব এবং দেখে নেব সেটা হচ্ছে পাওয়ার কনজামশন। 11700K পাওয়ার কনজামশন খুবই খারাপ। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা AVX2 পাওয়ার সাপ্লাই থেকে 224 ওয়াটের পাওয়ার কনজাম করে, যেখানে 10700K 204 ওয়াট পাওয়ার কনজামশন করে। বাট স্টিল AMDর 5000 সিরিজের 5800X মাত্র 141 ওয়াটের পাওয়ার কনজাম করে। তো বুঝতেই পারছো রাইজেন কতটা কম পাওয়ার হাংরি, সেখানে ইন্টেলের সিপিইউগুলো প্রচুর পাওয়ার হাংরি। এছাড়া পাওয়ার যেখানে কনজামশন বেশি, তার মানে হিট আউটপুটও বেশি। এখানে ভদ্রলোক লিখেছেন যে মাঝে মাঝে এই সিপিইউগুলো 104 ডিগ্রিতেও ছুতে দেখা গেছে। এরপরে আসছি আমরা অল ওভার বেঞ্চমার্কে, সিপিইউ আর জিপিইউ বেঞ্চমার্কের উপর। তো সিপিইউ বেঞ্চমার্কের উপর তোমরা দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে AMD রাইজেন 5800X অল ওভার বিট করে যাচ্ছে ইন্টেলের 10700K আর 11700K। বাট জিপিইউ বেঞ্চমার্কের ক্ষেত্রে সিনটা একটু অন্যরকম। 1440pতে এখানে তোমার 5800X বিট করলেও এর মধ্যে খুব বেশিটা অন্তর নেই, এবং 1080pতে অলমোস্ট প্রায় সেম। ইভেন 10700K এবং 5800X এর মধ্যেও বিশেষ কোনো তফাৎ নেই। এই পারফরমেন্সটা অনেকটা নেক টু নেক বলতে পারো। বাট ওভারঅল সিপিইউ পারফরমেন্স থেকে 5800Xকেই এগিয়ে রাখবো। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম যে জিপিইউ এখানে আমরা RTX 2080 Ti ব্যবহার করা হয়েছে এই টেস্টটা করার সময়। বাকি স্ট্যাটটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, দেখে নিতে পারো পজ করে। তো এরপরে আমরা দেখে নেবো গেমিং বেঞ্চমার্কগুলো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ফ্যান্টাসি 14-এর 1080p ম্যাক্স সেটিংসে অ্যাভারেজ FPS তার বেঞ্চমার্ক। তো এখানে আমরা টপে দেখতে পাচ্ছি রাইজেন 7 5800X,
যেটা 8 কোর 16 থ্রেডের সিপিইউ সেটা 185 এফপিএস দিচ্ছে। সেখানে ইন্টেলের 10700K যেটা প্রিভিয়াস জেনারেশনের সিপিইউ সেটা 166, ইভেন 9900K is 165, দেন 11700K 165। তো বুঝতে পারছো প্রিভিয়াস জেনারেশনের 10700K 11 জেনারেশনের 10700K তুলনায় বেশি এফপিএস দিচ্ছে। এই কথাটা বলার আগে আমি একটা জিনিস বলতে চাইছি, যেহেতু এগুলো পুরোনো গেম 11 জেনারেশন সিপিইউগুলো লঞ্চ হওয়ার আগে, তো এখানে অপটিমাইজেশনের একটা ব্যাপার অবভিয়াসলি উঠে আসছে। সবসময় নতুন জিনিসটা পুরোনোর ক্ষেত্রে কম্প্যাটিবল হবে এবং অপটিমাইজড হবে সেটা ঠিক বড় কথা না, আর এগুলো ডেভেলপারদের উপরেও ডিপেন্ড করে। সো এমনটা নয় যে পার্টিকুলারলি এই গেমটা এফপিএস বেশি দিচ্ছে বা কম দিচ্ছে বলে খুব একটা তফাৎ দেখতে হবে। আমাদের ফিউচারে আপকামিং গেমগুলোর ক্ষেত্রে দেখতে হবে। এর পরেও আমি যে গেমগুলো শো করবো সেগুলোর ক্ষেত্রে সেম, বাট অল ওভার আমরা এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছি, সেটাই তোমাদের শো করা। তো সেমভাবে 1080p ছাড়াও 4K এবং 1440p রেজলিউশনেও তোমরা দেখতে পাবে। তো অ্যানালাইসিস করে দেখে নাও, কোথাও অসুবিধা হলে ব্যাকে গিয়ে একবার পজ করেও দেখে নিতে পারো। 1440pর ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 5800X এগিয়ে আছে। তো ফাইনাল ফ্যান্টাসি 14 এই গেমটাতে 5800X উইনার, এবং 11700K কিছু কিছু ক্ষেত্রে 10700K থেকেও পিছনে পড়ে আছে, ইভেন 9900K এর থেকেও পিছনে পড়ে আছে। সেমভাবে ফার ক্রাই 5 এবং রেড ডেড রিডেম্পশন 2 এই দুটো গেমেরও স্ট্যাটস মানে বেঞ্চমার্ক আমি তোমাদেরকে অন স্ক্রিন শো করছি। 1440p 1080p এবং 4K এই তিনটে রেজলিউশনেই তোমরা পজ করে করে দেখে নিতে পারো, তো কোনো অসুবিধা নেই। ইভেন ফার ক্রাই 5 এর ক্ষেত্রে শুধু দেখবে 11700K কিছুটা এগিয়ে আছে, এবং রেড ডেড রিডেম্পশনের ক্ষেত্রেও কিছু রেজলিউশন এগিয়ে আছে, কিছু রেজলিউশন পিছিয়ে আছে। তো অল ওভার এটা থেকে আমরা ধারণা পাচ্ছি যে 5800X ইজ বেটার দেন 11700K ইন গেমিং পারফরমেন্স অলসো। সো জানি না কেন ইন্টেল বারবার সেম টাইপের ভুল করছে আর সেম সিপিইউ বার করেছে, বাট কনক্লুশন এখানে একটাই, এখন প্রাইসিং দেখতে হবে। তো আমরা সবাই জানি মোটামুটি AMD 5000 সিরিজের সিপিইউগুলো কেমনি দামে মার্কেটে পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে ইন্টেল 11 জেনের সিপিইউগুলো যদি একটু প্রাইস কম হয় তো সবাই ইন্টেলই নেওয়ার চেষ্টা করবে। তো দেখা যাক কী হয়। এরপরে আসছে আমাদের নেক্সট নিউজের উপর, সেটা আরও চমকপ্রদ। এনভিডিয়ার তরফ থেকে আমরা মোস্ট প্রবাবলি 3050 Ti দেখতে পাবো। হ্যাঁ, RTX 3050 Ti, নট GTX। এর আগে আমরা দেখেছি RTX সিরিজের 2060 অব্দি কার্ড এসে থেমে গেছিলো, তারপর 2050 বা কিছু এমনি বেরায়নি। 1650 এবং 1660 বেরিয়েছিল, যেগুলো GTX ছিল। বাট RTX-এ 50 সিরিজের কার্ড মানে বাজেট সিরিজের কার্ড এই প্রথমবার। অ্যাকচুয়ালি Asus তার ওয়েবসাইটে আপকামিং ল্যাপটপের স্পেসিফিকেশানে 3050 Ti স্পেসিফিকেশান উল্লেখ করে কনফার্ম করেছে নতুন মডেলের ল্যাপটপ। সুতরাং নোটবুকে যদি 4GB ভেরিয়েন্টের 3050 Ti আসে, তো তোমরা এটা ভেবেই নাও যে ডেস্কটপে অবভিয়াসলি আমরা 3050 Ti দেখতে পাবো। বাট এর দাম কেমনি হবে সেটা আমরা বুঝতে পারছি না, যেহেতু এটা বাজেট সিরিজের কার্ড, সেটা 15 থেকে 20,000-এর মধ্যেই হবে, এর থেকে বেশি তো হবেই না। বাট স্টিল বর্তমানে মার্কেটে যা সিনারিও চলছে তোমরা সবাই জানো, 20,000-এর কার্ড 40,000-এও বিক্রি হচ্ছে, 30,000-এও বিক্রি হচ্ছে। তো এক্স্যাক্ট আমি কনফার্ম করতে পারছি না, বাট অফিসিয়াল প্রাইস তো অবভিয়াসলি 15 থেকে 18 বা 20,000-এর মধ্যেই হবে। আর যেহেতু 4GB কার্ড এটা, তো এটা মাইনিং হওয়ার চান্সও কম আছে, কারণ ক্রিপ্টোকারেন্সির যে কোম্পানিগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট 6GB কার্ডগুলোতে মাইনিং এর জন্য অ্যালাউ করে। তো মাইনিং না হলে মার্কেটে অ্যাভেলেবেলও হবে এবং পাওয়াও যাবে। তো দেখা যাক কী হয়। তো যারা এখন ভাবছো যে বিল্ড করবে তারা ওয়েট করতে পারো যদি কোনো তাড়া না থাকে তো, বাট খুব তাড়াতাড়ি এটা মার্কেটে আমরা দেখতে পাবো না। এরপরে আমরা আসছি ভিডিওটার কনক্লুশন পার্টে। আমি এটাই বলবো, যারা ইন্টেলের 11 জেনারেশন সিপিইউ থেকে এক্সপেক্ট করছে তারা পারফরমেন্সের দিক থেকে এইটা এক্সপেক্ট করো না যে এটা AMD 500 সিরিজের সিপিইউগুলোকে বিট করে দেবে অলমোস্ট। বাট বিট না করতে পারলেও নেক টু নেক বা কিছুটা 3% বা 5% কম পারফর্ম করুক, সেটাও ভালো। বাট প্রাইজিং যেন অনেকটা বেটার হয়, আমরা অ্যাভেলেবেল দেখতে পাই এবং আমরা ভালোভাবে কম দামে কিনতে পারি, সেটাই যেন আশা করে থাকো। আর অবভিয়াসলি গেমিং পারফরমেন্স যেটা বেঞ্চমার্ক শো করেছে, এটা গেমিং ডেভেলপারদের উপর খুবই নির্ভর করে, এটা অপটিমাইজেশনের উপর নির্ভর করে। সো আপকামিং যে গেমগুলো আসবে সেটা 11 জেনারেশনের সিপিইউগুলোর উপর বেশি করে অপটিমাইজিং করা হলে তখন ফার্দার ইনক্রিজও দেখতে পেতে পারো, এটা একটা হোপ। তাহলে অলমোস্ট 5000 সিরিজের AMD সিপিইউগুলোকেই আমরা এগিয়ে রাখবো। বাই দ্য ওয়ে 11 জেনারেশন যদি দাম কম হয় সেটা এক্সপেক্ট করো, তাহলে কিনতেই পারো। আর এনভিডিয়ার যারা 3050 Ti এর জন্য ওয়েট করছো তাদেরকে বলবো, যদি খুব তাড়া থাকে কোনো
চ্যানেল খোলার থাকে বা প্রোডাক্টিভিটির কাজ থাকে তাহলে তো আমরা বিল্ড করে নাও, কারণ কি এটা কনফার্ম না কবে আমরা দেখতে পাবো। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের অসম কন্টেন্ট পেতে নিজেকে পিসি টেক কমিউনিটির মধ্যে আপডেটেড রাখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।